বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। খোকন দাস, আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি নিয়ে 5ই আগস্টের পর অনেক আলোচনা হয়েছে, যে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়েছে যে বাংলাদেশে 5ই আগস্টের পর ব্যাপক সংখ্যক হিন্দু ধর্মের অনুসারীরা তারা ভারতে আশ্রয় নিয়েছেন বা চলে গিয়েছেন, কিংবা সেখানে নিরাপত্তার জন্য তারা অবস্থান করছেন। এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এটা আমি কোথাও দেখিনি আর কি, বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে শুনিও নেই, কেউ যা গেছে এরকম শুনিও নি। সীমান্তে বিভিন্ন সময় ভারতীয় মিডিয়াতে দেখানো হয়েছে যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে ভারতে প্রবেশের জন্য। এ বিষয়গুলি কি ছিল তখন, কারা ছিলেন? এটা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে এরকম কোনো পরিস্থিতি হয়নি যে হাজার হাজার মানুষ ইন্ডিয়ায় চলে যাবে। বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছিল এবং এই অভ্যুত্থানে আপনি লক্ষ্য করবেন ঢাকার যে মিছিলগুলো হয়েছিল, এই মিছিলগুলোতে প্রচুর আপনার এই হিন্দু কমিউনিটির, অন্যান্য কমিউনিটির পাশাপাশি হিন্দু কমিউনিটির প্রচুর আপনার মানুষ যুক্ত ছিল, তরুণ ছিল, তরুণী ছাত্রী ছিল এবং নারী ছিল, সবাই ছিল। ইভেন আপনি এটাও করবেন যে এখানে সেই অভ্যুত্থানে সম্ভবত 6 থেকে 7 জন যে সংখ্যালঘু হিন্দু পরিবারের মানুষ শহীদ হয়েছে, এবং এই অভ্যুত্থানে কোনো না কোনো ভাবে সমস্ত জনগোষ্ঠী এখানে যুক্ত ছিলেন, ইভেন পাহাড়ের মানুষও যুক্ত ছিলেন। অতএব এখানে অভ্যুত্থানের পরে মানুষ লাইন ধরে ইন্ডিয়া চলে যাবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এবং এই সমস্ত ছবি টবি কোত্থেকে কি বের হয়েছে আমি জানি না, এটা কোনো লজিক কাজ করে না আর কি। আমরা তো বাংলাদেশে আছি, আমরাও অভ্যুত্থানে কোনো না কোনো ভাবে আমরা লেখনির মাধ্যমে বা কোনো ভাবে যুক্ত ছিলাম, এবং যারা এখানে আন্দোলন করছেন তাদের সাথে আমরা ঘনিষ্ঠ। অতএব এই অভ্যুত্থানের পরপরেই হিন্দুরা লাইন দিয়ে ইন্ডিয়া চলে যাবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে প্রথম দিকে কিছু যেটা হয়, আমাদের এখানে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে কিছু ঘটনা ঘটে, এবং সেখানে সময় তো কোনো সরকারই ছিল না, এবং কিন্তু এর পরেই এখানে অনেকগুলো, এখানে আগে যেটা উল্লেখ করলাম যে সবাই মিলে সেটা প্রটেক্ট করেছে। আর সেক্ষেত্রে ধরেন আপনি যে হামলাগুলো হয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো বিষয় আপনার উপস্থাপন করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে এই হামলাগুলো কারা করেছে। একটা হতে পারে এখানে সুনির্দিষ্ট করে কোনো একটা বিষয় কিন্তু বলা যাবে না। প্রথমত হচ্ছে এখানে হিন্দুদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ করতেন এক সময়, এবং সেখানে আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা হয়েছে, তার অংশ হিসেবে কিছু তাদেরও হয়েছে, এটা একটা হতে পারে। আবার সত্যিকার অর্থে বিভিন্ন দুষ্কৃতিকারীরা সেটা করেছে এবং সেখানে করেনি তা বলা যাবে না, কিন্তু নানা দিক থেকে এই সংকটগুলো, সমস্যাগুলো প্রথম দিকে হয়েছে। কিন্তু তার পরপরেই তো সামাজিকভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে ইসলামী দলগুলো, মাদ্রাসার ছেলেরা সেখানে এগিয়ে এসেছে, এবং তার পরপরেই সেখানে একটা স্বাভাবিক একটা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়। এবং এটা যদি হতো যে কন্টিনিউ এখন পর্যন্ত সেই পরিস্থিতি থাকছে, তখন সেটা এখানে ইন্ডিয়া যাওয়ার প্রশ্নটা আসছে, কিন্তু পরে তো এটা স্বাভাবিক হয়ে গেছে, তাহলে ইন্ডিয়া যাবে কেন? মিডিয়া, ভারতের মিডিয়া এত আগ্রাসী ভূমিকায় বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এর আগে আপনি কখনো পর্যবেক্ষণ করেছেন কিনা? না, এর আগে তাদের মিডিয়া নিয়ে আমি মিডিয়াতে অনেকদিন কাজ করেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে। তাদের মিডিয়াগুলো বিশেষ করে এগুলো সবসময় তাদের দায়িত্বশীল ভূমিকা তারা পালন করে, সবসময় সেটা বলা যাবে না। এবং সেক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তাদের বক্তব্যের ভিতরে তাদের সেক্ষেত্রে অনেক ধরনের আমরা সংকট আমরা দেখতে পাই, এবং এগুলো সব এক জায়গা থেকে তারা আমরা দেখি উচ্চারিত। সেটা হচ্ছে বাংলাদেশকে একটা মানে তাদের যে আধিপত্যের দৃষ্টিতে দেখা, সেই তারা মিডিয়ার লোকজন দেখে, এবং তাদের রাজনীতিকরা দেখে, তাদের বিরোধী দলরা দেখে, তাদের বুদ্ধিজীবীদের এক অংশ দেখে। সামগ্রিকভাবে ইন্ডিয়া বাংলাদেশকে যে দৃষ্টিতে দেখে, সেই দৃষ্টির প্রতিফলন আমরা তাদের মিডিয়ার মধ্যে দেখি। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে যে তারা 5ই আগস্টের ঘটনা এবং আওয়ামী লীগের যে পতন তারা মেনে নিতে পারছে, এবং তাতে মনে হচ্ছে যে তারা তাদেরই একটা বড় ধরনের একটা সংকট, আমি মনে করি তাদের একটা সংকট, তাদের একটা মনস্তাত্ত্বিক সংকট, এবং দীর্ঘদিন এখানে আধিপত্য করতে করতে মানসিক তাদের যে একটা প্রবলেম তৈরি হয়েছিল, সেটারই একটা বই প্রকাশ দেখি, অন্য কিছু না। জনাব সাদি,
ভারতীয় মিডিয়া নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে এবং এর আগে বাংলাদেশ বিষয়ে ভারতের মিডিয়ার যে এত আগ্রহ এবং এত অপ্রাসঙ্গিক নেতিবাচকতা, এটি এর আগে কখনো দেখা যায়নি। এখন কেন ভারতীয় সাংবাদিকরা, ভারতীয় মিডিয়া এই ধরনের এত আগ্রাসী মনোভাব নিয়ে সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে অথবা হিন্দুদের নিরাপত্তার বিষয়ে তাদের কেন এত আগ্রাসী মনোভাব? এটা এটা আগে তো ইতিমধ্যে আমি কয়েকটা ঘটনা বলি আপনাকে। একটা হচ্ছে যে দেখেন, কয়েকদিন আগে আমি দেখলাম যে এক ভদ্রলোক, মানে ভারতীয় একটা মিডিয়া, উনি টেলিভিশন চ্যানেলে মানে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেন। এখন এই ভদ্রলোক এত বেশি খেপা বাংলাদেশের উপরে, পুরো নিউজ রুমে উনি লাফালাফি করে নিউজ নেন, এটা সেটা এটা সেটা, মানে মনে হচ্ছে যেন প্রচন্ড খেপা। তো আমি বললাম এটা কোন ধরনের নিউজ, আমি তো দেখি নেই কোন সিস্টেমে যে এইভাবে লাফালাফি, পুরা নিউজ রুম পুরা তুলপাড় কাণ্ড, এখানের মধ্যে মানে যুদ্ধ চলতেছে আর কি, এই ধরনের একটা ব্যাপার স্যাপার। এটা হয়েছে। এখন শুরুটা যেখান থেকে হয়েছে, যেমন ওনারা যেটা শুরু করেছেন যে বাংলাদেশে ইন্ডিয়ান পতাকাকে পদদলিত করা হয়েছে, এইভাবে একটা ছবি, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ তিনি ইন্ডিয়ান পতাকার উপরে আসেন, এইটা নিয়ে মূলত শুরু হলো। ইতিমধ্যে আমরা জানলাম যে এটা ফ্যাক্ট চেক করার পর দেখা গেল যে এটা আসলে ওই ধরনের কিছুই না, এটা হচ্ছে মূলত এআই দিয়ে তৈরি করা, এটা তৈরি করা একটা জিনিস। কিন্তু ইতিমধ্যে ঘটনার জায়গাটা অনেক দূর চলে গেছে এটা নিয়ে, যে পদদলিত হয়েছে। এখান থেকে শুরু হওয়ার পর তারপর সেখানে ইন্ডিয়াতে দেখলাম যে লোকজন এসে ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের যে দূতাবাসে হাইকমিশনে এসে হামলা করলেন, আগরতলায় হামলা করার পর এটা কত বড় একটা ন্যাক্কারজনক কাজ, যে এটা তো এখানে হামলা করা মানে বাংলাদেশে হামলা করা, এই ধরনের একটা ব্যাপার সেবা। কারণ সেখানে পুলিশ কিন্তু ছিল, পুলিশের যে ভূমিকা দেখলাম সেটা আসলে খুব সন্তুষ্টজনক ছিল না। এইভাবে কিছু কাজ হলো। তো এই কাজগুলো করার পর বাংলাদেশে আমরা মিছিল হলো, বাংলাদেশের লোকজন আবার মাঠে নেমে আসলো। আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ান যে মিডিয়া, তারা চায় যে বাংলাদেশে এই ধরনের কিছু ঘটনা ঘটুক, এটা তারা চায়। এবং একটা বিদেশি জরিপকারী সংস্থার আমি দেখলাম গত পরশুদিন যে বিশ্বের সবচেয়ে বেশি প্রপাগান্ডা ছড়ানো হয় ইন্ডিয়ান মিডিয়ায়, এবং তাদের 70% নিউজ সঠিক হয় না। এই ধরনের এটা নিউজিল্যান্ড বা কোনো একটা দেশে, আমার পুরা স্মরণ নেই, আমি পড়লাম যে এইভাবে একটা তারা জরিপ করেছে। ওনারা এই বিষয়গুলো তৈরি করে। ইন্ডিয়ান মিডিয়ার তো আর অনেক কিছুই আছে, যে তাৎক্ষণিক ভাবে একটা ঘটনা আগে থেকে প্ল্যান ওয়াইজ থেকে ঘটনা ঘটবে, সে সময় তারা সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়, এবং দেখা যায় যে আমরা মিডিয়া আমরা এত তৎপর যে আমরা ঘটনার সাথে সাথে আমরা হাজির ক্যামেরা নিয়ে, এভাবে হয়। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কোনো সঠিক সাংবাদিকদের মধ্যে পড়ে না। এটা হচ্ছে ইয়েলো জার্নালিজম, এবং এখানের মধ্য দিয়ে মানুষের বড় যে ক্ষতিটা হচ্ছে, এটা ক্ষতিটা কিন্তু ইন্ডিয়ান মিডিয়ারই হচ্ছে। ওনারা যত মিথ্যাচার করবেন, যত উল্টা পাল্টা নিউজ করবেন, তত তাদের যে সত্যতা প্রশ্নবিদ্ধ হবে। ওনাদের দেশের লোকজনই, আমি দেখলাম একজন সাংবাদিক, সে সুন্দর কথা বলেছে, যে ইন্ডিয়ান একজন সাংবাদিক, সে এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, যে এগুলো কেন হচ্ছে, কেন আমরা ওনাকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আমরা কথা বলি, আমরা তাদের কিভাবে সুরক্ষা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, কেন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো। তো আমার ধারণা যত সময় যাবে মানুষকে আপনি তাৎক্ষণিক ভাবে তাকে আপনি ধোঁকা দিতে পারবেন, দীর্ঘ সময় যেন ধোঁকা দিতে পারবেন না, সবাইকে ধোঁকা দিতে পারবেন না, কারণ কেউ নাকি এগুলো দেখবে। তো আমার মনে হচ্ছে যে ওনারা ইতিমধ্যে আজকের যে নিউজের যে সিস্টেম, যতটুকু আমরা দেখলাম, আগের থেকে কিছুটা কমানো হয়েছে, এবং এটা আমার ধারণা কমে যাবে। সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, ওনারা বাংলাদেশকে মনে করতো যে ওনাদের একটি করদ রাজ্য বা ওনাদের একটা কলোনি, এখানে আমাদের কথা মতো চলবে। এখানে ওনাদের মনোনীত লোকদের বাইরে হঠাৎ করে যে ছাত্ররা এসে এগুলো করবে, এটা কল্পনাও করে নাই। কারণ সবগুলো ছিল ওনাদের নিয়ন্ত্রণে, পুলিশ প্রশাসন সবগুলো নিয়ন্ত্রণে ছিল, মিডিয়াগুলো ওদের নিয়ন্ত্রণে ছিল, সবকিছু ওদের নিয়ন্ত্রণে। হঠাৎ করে দেখা গেল চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জটা হয়েছে এত বড় ধরনের চেঞ্জ, এটা আসলে কেউ কল্পনাও করতে পারে নাই কিভাবে হয়ে গেছে। এই জন্য ওনারা মারাত্মকভাবে ক্ষুব্ধ। তো এটা আসলে হজম করতে সময় লাগবে। আমার ধারণা এক সময় এই চিন্তাগুলো থেকে ওনারা বেরিয়ে আসবেন, আমরা আশা করি। দর্শক, আপনারা কি ভাবছেন? ভারতীয় মিডিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন হাইকমিশন কিংবা উপ হাইকমিশনে ভারতীয় যারা আছেন, ভারতীয় আন্দোলনকারী, তাদের হামলা, এবং অফকোর্স বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছেন
তাদের নিরাপত্তা, এবং এই নিরাপত্তার প্রশ্নে সরকার কতটুকু সচেতন আছে। বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের কথা বলেছেন, এবং এই জাতীয় ঐক্যের কথা বলতে গিয়ে বিভিন্ন সময় তিনি আগ্রাসনের কথা বলেছেন, ভারতীয় মিডিয়ার কথা বলেছেন, এবং ভারতের কি করা উচিত এবং অনুচিত সে বিষয়ে কথা বলেছেন, ষড়যন্ত্রের কথা বলেছেন তিনি বলেছেন। এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি বলছে যে ফ্যাসিস্ট সরকারে যারা পালিয়ে গিয়েছেন তারা ভারত থেকে কিংবা ওপার থেকে ষড়যন্ত্র করছেন। জনাব সাদি, আপনি কি মনে করেন যে ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, যারা পালিয়ে গিয়েছেন দেশ ছেড়েছেন তারা ভারত থেকে ষড়যন্ত্র করছেন, এর কোনো বাস্তবতা আছে কিনা? এটার বাস্তবতা আমরা মনে করতেছি আছে, ওনারা চেষ্টা করবেন, খুব স্বাভাবিক, ওনারা যেহেতু এই মুহূর্তে ক্ষমতাচ্যুত হয়েছেন, খুব স্বাভাবিক এটা করবেন। তো আমাদের প্রশ্নের জায়গা হচ্ছে যে বাংলাদেশ তো বাংলাদেশের মতোই তার সিদ্ধান্ত নেবে। এখানে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে চলে যাবে, সেখানে আরেকটা প্রতিবেশী দেশ সে কেন এখানে হস্তক্ষেপ করবে, সে কেন এখানে নাক গলাবে, সে কেন তার পছন্দের একটা সরকার থাকবে, অপছন্দের সরকার, এগুলো কেন হবে? তার তো উচিত ছিল যে বাংলাদেশের জনগণ যা চায় সেটা হবে। এই যে আমরা বলতেছি জনগণের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষাকে তো সবসময় তাদের সম্মান জানানো উচিত ছিল। এটা না করে সেখানে যে সুযোগগুলো দেওয়া হয়, যে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার যে এই যে সুযোগগুলো ওনারা দিচ্ছেন, এই দেওয়ার কারণে এই আমাদের মধ্যে যে যে বিরোধিতা এবং দূরত্ব আরো বেশি বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। একটা হচ্ছে যে আগের সরকারে যারা ছিলেন তারাও কথা বলতেছেন ইন্ডিয়াতে বসে, আবার ইন্ডিয়ান সরকারের এখানে যে ইন্ডিয়ান দেশে তাদের যে মিডিয়া গুলো আছে, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও কথা বলতেছেন। আমরা জানলাম যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন নয়াদিল্লি এবং কলকাতা বা বিভিন্ন জায়গায়, যারা এখন চিকিৎসার জন্য আছেন তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি দেখলাম যে বিভিন্ন হোটেলে সেখানে বলা হয়েছে বাংলাদেশের জন্য এখানে হোটেলে থাকা নিষেধ। এতে তো তিক্ততা বাড়তেছে, কমতেছে না। তাদের সমস্যা হবে কি, বাংলাদেশে একসময় যাবে না। এটা এই যে একটু আগে যেটা বললেন যে বাংলাদেশ থেকে দলে দলে লোক ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া তো বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে ভিসা দেওয়া বন্ধ করে দিছে। এবং আমার খুব ঘনিষ্ঠ দুজন ছাত্রলীগ করতেন ওনারা, আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তিগত পরিচিত, তো তারা আক্ষেপ করে বললেন যে ইন্ডিয়া তো আওয়ামী লীগের অন্তত বন্ধু ছিল। আচ্ছা যাই হোক, এখন যে আমরা যে এই দেশ থেকে চলে যাবো এখানে নিজেদের আত্মরক্ষার্থে বা নিজের সেফ জোনে চলে যাব, এটা তো দিচ্ছে না ইন্ডিয়া তো আমাদের ভিসাই বন্ধ করে দিল, এটা ওনাদের বক্তব্য। তো এই হচ্ছে তো পরিস্থিতি। সুতরাং এইগুলো থেকে ফিরে আসা উচিত। আমরা তো দেখি নাই বাংলাদেশ থেকে কোনো মানুষ এখানে চলে গেছে, বাংলাদেশ থেকে কোনো লোকই দেখিনি আমরা। এই যে ইন্ডিয়ান মিডিয়ায় যে গণহারে হাজার হাজার মানুষ সীমান্ত অপেক্ষা কোন জায়গায় অপেক্ষা করছে, আমরা খোঁজ নিতে তেমন কোনো বাস্তবতা পাই নাই। সেই জন্য এগুলো হচ্ছে আমাদের কষ্টের জায়গা। সেজন্য ইন্ডিয়ার উচিত ছিল যে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের জনগণ কি চায়, সেই জনগণের চাওয়াকে, জনগণের আকাঙ্ক্ষাকে তারা গুরুত্ব দিবে, বলবে যে বাংলাদেশের মানুষ যে আমরা মানুষের চাহিদাকে আমরা গুরুত্ব দিব। সেটা না দিয়ে ওনারা আমাদের সুবিধা মতো একটা দলকে এই যে দীর্ঘদিন যাবত ওনারা একটা দলকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন, এটা উচিত হয় না আমাদের। এবং আমরা আহ্বান জানাবো যে আগামীতে কোনো একটা দলকে না, আমরা বাংলাদেশের মানুষ যাকে চায়, যাদের বাংলাদেশের মানুষের চাহিদা সেটাকে তারা গুরুত্ব দিবেন, সম্মান দিবেন, ইজ্জত দিবেন, তাহলে দুই দেশের সম্পর্ক ভালো থাকবে। ধন্যবাদ, এটা আমরা চাই। ধন্যবাদ। আমাদের সাথে একজন কলার আছেন, দেখি কে আছে লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। সম্ভবত এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি। জনাব খোকন দাস, এই যে ভারতীয়দের 5ই আগস্টের পর ভারতীয়দের বিভিন্ন সময় তারা বিভিন্ন স্টেপ নিয়েছেন, যেটি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের বাস্তবতায় সম্পর্ককে স্বাভাবিক করার চেয়ে অন্তরায় হিসেবেই হয়তো আরও বেশি সুপ্রতিষ্ঠিত করবে। যেমন তারা ভিসা বন্ধ করে দিয়েছেন, এবং কয়েকটি জায়গায় পত্রপত্রিকাতে খবর এসছে যে কয়েকটি জায়গায় যে তারা বাংলাদেশি যারা পর্যটক যাচ্ছেন বা বাংলাদেশি যারা যাচ্ছেন সে সমস্ত জায়গায় হোটেলে অবস্থান পর্যন্ত তারা করতে দিবেন না, এই ধরনের ঘোষণাও বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন এই ধরনের ঘোষণা দিয়ে আসলে
বাংলাদেশের মানুষকে ভারতের মানুষ কি মেসেজ দিচ্ছেন এটি আপনার কাছে আমি জানবো। তবে তার আগে একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, আপনি লাইনে আছেন, আমরা কথা বলছি আপনার সাথে এবং আপনি কথা বললে আমরা শুনতে পাবো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম? জি, আমার নাম মাহমুদ, আমি লন্ডন। জনাব মাহমুদ, আপনার অভিমত? জি, আমি ফারহান বাইরে আর অতিথিদের ধন্যবাদ জানাইতে চাই। আর আমি এইটাই বলবো যে এই যে বাংলাদেশ ইন্ডিয়া সম্বন্ধে যেভাবে এইভাবে ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা যেভাবে চালাইতেছে, আমি এইটাই বলবো যে ইন্ডিয়া যেভাবে মানে ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্বটা চাই, যদি তারা আমাদের সাথে বন্ধুত্বটা রাখতে চায় তো এইভাবে বাংলাদেশ সরকারের ব্যবহার করা উচিত। আর ইন্ডিয়ার মিডিয়া যারা বাংলাদেশে যারা দেখায় ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান চ্যানেল এগুলো অ্যাভয়েড করার দরকার। আর আমরা ইন্ডিয়ার উপর থেকে মানে আমাদের নির্ভরশীলটা একটু কমানোর দরকার। ধন্যবাদ আপনাকে। খোকন দাস, প্রশ্ন ছিল যে এই মেসেজগুলি দিয়ে ভিসা বন্ধ করে বিভিন্ন জায়গা থেকে হোটেলে অবস্থান না করার ঘোষণা, এই সমস্ত সিদ্ধান্ত দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে কি মেসেজ দেয়া হচ্ছে? না, এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে বিজেপি সরকার আপনার যে কাজগুলো করেছে এবং যা করছে, এটা তাদের আসলে ক্ষমতায় আমাদের দৃষ্টিতে যে থাকার জন্য এবং ক্ষমতায় তাকে পাকাপোক্ত করার জন্য তারা ইস্যুগুলো সামনে এনেছে। বাংলাদেশের মাইনরিটি বাংলাদেশের সাথে এই ধরনের আচরণ তারা করেছে। তো এটা তাদের আমার মনে হয় এই আচরণগুলো করার মধ্যে দুনিয়াব্যাপী সারা বিশ্বেই তারা কিন্তু তাদের জনপ্রিয়তা, তাদের সম্পর্কে সমালোচনা হচ্ছে। কিন্তু যে ভারত একটা বড় দেশ, আমাদের 3 দেশেই ভারত, তো সেক্ষেত্রে প্রতিবেশী সুলভ যে আচরণ করা তাদের উচিত ছিল সেটা তারা করেননি। সংকটটা তাদের, এবং এর মধ্য দিয়ে তাদের সম্পর্কে সারা বিশ্বে কিন্তু নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। অলরেডি একজন বড় প্রতিবেশী যখন থাকে তখন তার আশপাশের দেশগুলোর সম্পর্ক উন্নয়ন করার দায়িত্ব কিন্তু তারই থাকে। এবং আমরা তাদের যে কূটনীতির যে ইতিহাস আমরা দেখি, তার সাথে তার আশপাশের কোনো প্রতিবেশী দেশের সুসম্পর্ক কিন্তু নেই। নেপালের মতো একটা দেশ, নেপাল তো যদিও তারা হিন্দু রাষ্ট্র থেকে সরে এসেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ তো ধর্মের দিক থেকে তারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতনী ধর্মাবলম্বী, কিন্তু সে দেশও এখন ভারতকে চোখ রাঙিয়ে কথা বলছে। তো সেক্ষেত্রে ভারতের আসলে যে তার যে আধিপত্যবাদী যে চিন্তা, এবং বিশেষ করে বিজেপির কারণে, এবং এটা তাদের আমার মনে হয় তাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের কিছু হচ্ছে না এই অর্থে। আরেকটা হচ্ছে বাংলাদেশে গতকাল আপনারা যে চিত্র দেখলেন, যে সমস্ত ডান বাম ইসলামী বামপন্থী সব দল মিলে ভারতের বিষয়তে ঐক্যবদ্ধ, এবং এই মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে ধর্ম, রাজনীতি, নানান বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। এই মেসেজ দেওয়ার পরে আমার মনে হয় ভারতের বোধোদয় হবে, এবং তারা এটা আস্তে আস্তে আমার মনে হয় কুল ডাউন হবে এবং কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমাদের দেশে যে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঘটনাটা ঘটে গেল, বাইরে থেকে আপনারা যারা বিদেশে থাকে তারা যখন বাইরে মিডিয়ার পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে যখন ঘটনাগুলো জানে, তখন বাইরে থেকে আমাদেরকে অনেক বন্ধু বলাই করেন যে তোমার দেশে কি হচ্ছে। এটা বাইরে থেকে অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে একটা এনার্কি, এখানে মারামারি হচ্ছে, মিছিল হচ্ছে, এখানে আন্দোলন হচ্ছে। কিন্তু দেশে যদি আমরা দেখি একটা বড় অভ্যুত্থানের পরে সেখানে আমাদের অনেক মত ছিল, সেগুলো আমরা এতদিন চাপা ছিল, এগুলো বলতে পারেন। আমাদের এখানে অনেক দর্শন, এখানে নানা ধরনের মত আছে, নানা ধরনের মানুষের চিন্তা আছে, সেই চিন্তাগুলো এক্সপ্রেস করতে পারেন। আজকে যখন এক্সপ্রেস করছে মনে হচ্ছে এনার্কি, আসলে এনার্কি না, মানুষ কথাগুলো বলছে। কিন্তু আজকে অভ্যুত্থানের মধ্যে যে মেসেজটা ছাত্ররা বা আমরা এই অভ্যুত্থানের মধ্যে দেওয়ার চেষ্টা হলো, সেটা হলো আমাদের দেশে এটা দেশের জলবায়ু হচ্ছে নরম, এখানে 6টা ঋতু আছে, এটা পৃথিবীর কম দেশেই আছে, এটা নদীমাতৃক দেশ, এখানকার মানুষ হচ্ছে নরম, সফট, এখানে উগ্রতা এবং এক ধরনের এগুলো মানুষ পছন্দ করে না। যে কারণে আমাদের এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের মত, পথ, ধর্ম, লিঙ্গ, এই সব কিছু মিলেই বাংলাদেশ, এবং সবাই মিলে আমাদের চলতে হবে। এই মেসেজটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এবং সবাই রাজনৈতিক দলগুলো আগে যেখানে এক দল ক্ষমতায় গেলে আরেক দলকে উচ্ছেদ করতে হবে এবং পিটিয়ে হল টল থেকে বের করে দিতে হবে,
সেটার অবসান হচ্ছে। সবাই সবাইকে সহ্য করতে হবে, মানতে হবে, এবং সবাই মিলে আমরা একটা দেশ বাংলাদেশ। এবং এইভাবে আমাদের রাজনীতিকরাও এখন চিন্তা করার চেষ্টা করছেন, এবং এটা হচ্ছে আমাদের শক্তির উৎস, এটা হচ্ছে আমাদের বিউটি। এবং এটা আমাদের, যখন আমরা এটাকে চর্চা করতে পারবো, আমাদের এখানে একজন, সে মুসলিম, সে দাড়ি রাখবে, টুপি রাখবে, সে নামাজ পড়বে, তার ধর্ম পালন করবে, পাশাপাশি সনাতন ধর্মীরা তার ধর্ম পালন করবে, অন্য ধর্মরাও করবে, এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে, মতপথ থাকবে, বিভিন্ন চিন্তার মানুষ থাকবে। এই সবটা মিলেই এটা আমাদের প্রকৃতির যে বৈচিত্র্য, সেরকম আমরা সবাই মিলে একটা দেশ বাংলাদেশ, আমরা একটা, এই শক্তিটা, এটাই আমাদের দাঁড়ানোর শক্তি, মূল শক্তি। এবং এটা যারা বিলীন করতে পারবে না, তারা এখানে আসলে এই বাস্তবতা বুঝতে পারবে না। এখন আমার মনে হয় আমাদের এখান থেকে কালকে যে মেসেজটা গেছে, এর মধ্য দিয়ে ভারত বুঝতে পারবে এদের শক্তি কোথায়, এবং আমরা আশা করি যে ভারত বুঝতে পারবে এবং আস্তে আস্তে তারা এগুলো উপলব্ধি করবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি লন্ডন থেকে হালিমা বলছিলাম। হালিমা, আমরা শুনছি আপনার কথা। আচ্ছা, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইন্ডিয়াতে তাদের যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার এবং বিভিন্ন বৈষম্য, সেটা অনেক দিন ধরেই দৃশ্যমান। তো আমরা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেক্ষেত্রে বাংলাদেশের সমস্যাগুলা নিয়ন্ত্রণ করা বা সমাধান করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের এবং ক্ষমতায় যারা থাকেন তাদের। সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিয়ার উচিত বাংলাদেশের বিষয়গুলোতে অতিরিক্ত দাদাগিরি না করে তাদের নিজেদের সমস্যাগুলো আগে সমাধান করা, এবং বাংলাদেশ সরকারকে এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে সেটা সমাধানের সুযোগ দেওয়া। বাংলাদেশে এমন কোনো সমস্যা তৈরি হয়ে যায় নাই যেটার জন্য হচ্ছে ইন্ডিয়া পরামর্শ দিয়ে বলতে হবে যে তোমরা এটা সমাধান করো। আমরা নিজেরা আমাদের দেশের সম্পর্কে সচেতন এবং আমাদের সরকারও সচেতন। তো এটাই আমার বলার বিষয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ চমৎকার অপিনিয়নের জন্য। জনাব সাদি, আমরা বাংলাদেশিরা তো ভারতের সাথে একটি সুসম্পর্ক চাই কিনা? জি, অবশ্যই চাই। বাংলাদেশের অভ্যন্তরে 5ই আগস্টের পর আপনার কাছে কি মনে হয় না, আমি যদি একটু আপনাকে, যেহেতু এখানে ভারতীয় কোনো অতিথি নেই, আগামীকালকে একজন অতিথি যোগ দিবেন, আমরা চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে তাদেরকে যোগ দিতে, বিশেষ করে তৃণমূল সহ, বিজেপি সহ, কংগ্রেস সহ, আমরা সবাইকে চেষ্টা করেছি, কিন্তু কোনো এক কারণে তারা বাংলাদেশ বিষয়ে এখনই তাদের বিভিন্ন দল থেকে তারা পার্টিসিপেশন এখন নিশ্চিত করছেন না। তবে আগামীকালকে একজন অতিথি পশ্চিমবঙ্গ থেকে যোগ দিবেন এবং আমরা প্রত্যাশা করছি সেখানে আরও ডিটেলস আমরা আলোচনা করার সুযোগ পাবো। তবে বাংলাদেশের অভ্যন্তর থেকে তো উস্কানি দেয়া হয় কিনা? যে ধরেন আপনি যদি কথার কথা, আপনি ফেনীর কথা বলেছেন যে ফেনীর চিকেন নেক কেটে ফেলে দিবে বা মানে ভারত, এত তো সোজা না, মানে বাংলাদেশের মানুষ তো এত সোজাভাবে তো বিষয়টাকে গ্রহণ করবে না। কিন্তু আমরাও তো বলি আমরা ভারতের চিকেন নেক কেটে দিব, আমরা বলি না? এটা কখন বলা হয়েছে? এটা বলা হয়েছে যখন, না, আমি কোনো ব্যক্তির কথা বলছি না। ডক্টর ইউনূস বলেছেন, এটি ভিন্ন বিষয়। ডক্টর ইউনূস একটি উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো গন্ডগোল হয় সেটির তাপ ভারতেও যেয়ে পড়বে এবং সেই তাপ চিকেন নেক পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আমরা বলছি, আমরা যারা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে, পরিবর্তনের পার্সপেক্টিভে, সোশ্যাল মিডিয়াতে বলুন, বিভিন্ন আলোচনায় বলুন, কিংবা এখন সোশ্যাল মিডিয়া যেহেতু খুবই পাওয়ারফুল একটি টুল, সেখানে যেহেতু অনেক আলোচনা হয়, সেখানে তো আমরাও বলি যে আমাদের অনেকেই বলেন যে আমরাও ভারতের চিকেন নেক কেটে দিব। তো এটি কি ভারতের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কিংবা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে কি শঙ্কা জাগে না? এখানে বলি, বর্তমানে গণ অভ্যুত্থানে দেখেন কতগুলো মানুষ মারা গেছে, প্রায় 1600 বা 2000 মানুষ প্রাণহানি দিয়েছে। এতগুলো মানুষ তার জীবন দিয়ে দিছে, তারপর তাদের হাজার হাজার মানুষ আজকে পঙ্গু অবস্থায় আছে। এর মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরে ওনারা কি করলেন, মানে পানি ছেড়ে দিয়ে পুরো বাংলাদেশকে ওনারা মানে পানির মধ্যে দিয়ে দিলেন। এটা কিন্তু ইন্ডিয়া তারা করেছেন এবং তাদের মিডিয়া বলেছে এটা নিয়ে খুব উল্লাস প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশকে এখন আমরা ডুবিয়ে মারছি। তো এগুলো যখন আমরা দেখি এবং সেখানে আমাদের সাবেক যারা শাসক গোষ্ঠী যারা ছিলেন তাদের মধ্যে তেমন মানে অনুশোচনা আমরা দেখি না যে এতগুলো মানুষ মারলাম, কোন অনুশোচনা নেই। এবং অনুশোচনা না নিয়ে এবং এই যে 15 বছরে গুম, খুন, হত্যা, মানুষকে বিভাজন করা, মানুষকে গুম করে মেরে ফেলা, এইগুলোর পরে একটা বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পরে
ইন্ডিয়ার উচিত ছিল যে বাংলাদেশকে তারা বলবে আমরা প্রতিবেশী, তোমাদের দেশের সব ধরনের আমরা সহযোগিতা করব। সহযোগিতা না করলে অন্তত বিরোধিতা করার দরকার ছিল না। ওনারা তো বিরোধিতা তো করতেছেই, উল্টা আবার দেখা যাচ্ছে যে আমাদের যে হিন্দু ভাইদেরকে কখনো কোনো উস্কে দিচ্ছে। সারা বিশ্বব্যাপী ওনারা প্রচার করতেছে বাংলাদেশের অবস্থা খারাপ, এখানে এই বাংলাদেশ বিরোধী যত ধরনের প্রচারণা সবগুলো ওনারা করতেছে। এই করার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে কেউ কখনো উস্কানি তেমন দেয় নাই, এবং উস্কানি আমাদের চোখে পড়ে নাই। বলা হচ্ছে চিকেন নেক, এটা কখনো কখনো বলা হয়, এটা কখন বলা হয় যখন আগ্রাসী তৎপরতা আমাদের উপর চেপে বসে, যখন থেকে যে ওনারা আগ্রাসন করার একটা, আমরা দেখলাম যে বিরোধী দলের নেত্রীরা বলতেছে বাংলাদেশে আক্রমণ করার জন্য, এগুলো দেখলাম ইন্ডিয়াতে। তো এইগুলো দেখার পরে ইভেন ক্ষমতাসীন দলের যারা দায়িত্বশীল ব্যক্তিদের মানে মুখ থেকেও আসে বাংলাদেশকে যেন আক্রমণ করা হয়। তো এই কথাগুলো যখন শোনা হয়, শোনার পরে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া যেটা জানানোর কথা ছিল সে ধরনের হয় না। তারা এরপরও যথেষ্ট সংযমের পরিচয় দিয়ে কথা বলেন, আমরা যতটুকু দেখেছি। এবং বাংলাদেশে যে ইন্ডিয়ান যত প্রতিষ্ঠানগুলো আছে, ইন্ডিয়ান ব্যক্তিবর্গ যারা আছে, তাদেরকে আমরা যথেষ্ট সম্মানের সাথে, তারা আমাদের অতিথি এই হিসাবে আমরা চেষ্টা করি। এখন যে পর্যায়ে চলে গেছে, এখন তো আমাদের পক্ষ থেকে উস্কানি দেওয়া হচ্ছে না, এখন তো দেওয়া হচ্ছে ওনাদের পক্ষ থেকে উস্কানি। ওনারা উস্কানি বন্ধ করো, সমস্যা নেই। এবং আমরা চাই না যে ওনারা আমাদেরকে যে অনেক সাপোর্ট দিক, সেটা চাই না। ওনারা প্রতিবেশী সুলভ আচরণ করুক, এটা আমরা চাই। আমরা চাই আমরাও প্রতিবেশী, ওনারাও প্রতিবেশী। এই প্রতিবেশী সুলভ আচরণগুলো যদি হয় তাহলে আমরা খুশি, এর বাইরে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি কি মনে করেন না যে আপনার বাংলাদেশ থেকে যে চিকেন নেকের কথা বলা হয়, বাংলাদেশ থেকে মানে দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে তেমন কোনো উস্কানি আমি দেখি নাই। এখানে অনলাইনে কেউ কথা বলতে পারে। ভারতের কোনো দায়িত্বশীল ব্যক্তি কি বাংলাদেশের চিকেন নেক ফেনীকে টুকরো করে ফেলবেন বা আলাদা করে ফেলবেন, কেউ বলেছেন কি? ভারতের দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ করে বিজেপির যারা দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন সময় ওনারা বলেছেন বাংলাদেশে আক্রমণ করার জন্য, এবং বিজেপিকে তারা সমালোচনা করেন কেন আক্রমণ করা হচ্ছে না, এগুলো নিয়ে কথা বলেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময়। আচ্ছা, আমার কাছে খোকন দাস একই প্রশ্ন আপনার কাছে। আমরা যেমন ব্যথিত হই, আমরাও যেমন ভারতের আগ্রাসনে আমরাও যেমন ব্যথিত হই, কিংবা আমরাও যেমন প্রতিক্রিয়া দেখাই এবং একই সাথে যে যৌক্তিক প্রতিবাদ করি, তো ভারতের আভ্যন্তরীণ বিষয় কিংবা ভারতের সার্বভৌমত্বে বা ভারতের নিরাপত্তার বিষয়ে যদি আমাদের পক্ষ থেকে কোনো হুমকি যায় বা আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উষ্মা যায় কিংবা কোনো ধরনের প্রতিক্রিয়া যায় যে আমরা ভারতের চিকেন নেককে আলাদা করে ফেলবো, বাংলাদেশে কোনো কিছু হলে ভারতের চিকেন নেক কোনো ধরনের নিরাপদ থাকবে না, কিংবা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে বলি মাওলানা ভাসানীর যে সেই ঐতিহাসিক উক্তি যে বাংলাদেশের আয়তন বা বাংলাদেশের সীমা কতটুকু হওয়া উচিত, পশ্চিমবঙ্গ আসাম সহ কতটুকু হওয়া উচিত, বাংলাদেশের মানচিত্র আসলে কত বড় হওয়া উচিত, বা বাংলাদেশ পরিপূর্ণতা লাভ করবে কোন কোন ভারতের জায়গাগুলি একত্রিত করলে বাংলাদেশের সাথে, তো তখন কি ভারতীয়রা তাদের সার্বভৌমত্ব কিংবা নিরাপত্তার বিষয়ে তারা কি শঙ্কিত হবে না? আপনি মিউট। হচ্ছে আমাদের এখান থেকে সেটা হবে, সেটা এরকম যদি বলা হয় নিশ্চয়ই হবে, কিন্তু সেটা হচ্ছে আমাদের এখান থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি সেরকম কথা তো কখনো বলে না। বা আমরা তো আসলে আমাদের 3 দিকে ভারত একটা বড় প্রতিবেশী দেশ, তা আমাদের তো আগ্রাসী কোনো মানসিকতা নেই, আমাদের জনগণের মধ্যেও নেই, আমাদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেও নেই। এখন তারা যখন একতরফা ভাবে কথাগুলো বলে, তখন আমাদের এখানে ব্যক্তি পর্যায়ে বা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ কিছু কথা বলতে পারে, সেগুলো তো সেগুলো একরকম, কিন্তু আমরা বিবেচনা করব দায়িত্বশীল ব্যক্তিরা কি বলছেন। তো ইন্ডিয়ার তরফে তো তাদের দায়িত্বশীল ব্যক্তিরা, তাদের মিডিয়া, তাদের সর্বোচ্চ পর্যায় থেকে কথাগুলো বলা হচ্ছে। তো তার প্রতিক্রিয়া এখানে ব্যক্তি পর্যায়ে কেউ কিছু কথা বলতে পারে, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু সেটা তো অত বড় হয়ে আসার কথা না। আর আমরা তো এটা চাই না যে তারা আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হোক, সেটা তো আমরা চাই না। আমরা চাই যে প্রতিবেশী সুলভ সম্পর্ক, আমাদের প্রতি তাদের কোনো আধিপত্য তারা করবে না, এবং আমরা আমাদের দেশ, আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সরকার আমাদের নিজস্ব প্রক্রিয়ায় চলবে, এটা আমরা চাই। তবে এখানে এটাও ঠিক যে আমাদের এখানে আমরা ধরেন স্বাধীনতার পর থেকে এটা আমাদের একটু আত্মসমালোচনা করতেই হবে
যে আমাদের এখানে যখন শাসকরা বা সরকারগুলো যখন ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়, তখন তারা জনগণের উপরে নির্ভর না করে তারা দিল্লির দিকে তাকিয়ে থাকে। এটা আমাদের রাজনীতিকদেরকেও কিন্তু বিবেচনা করতে হবে যে আমাদের জনগণের উপরেই নির্ভর করতে হবে, দিল্লির দিকে না। দিল্লিকে এখানে নাক গলানোর জন্য তো আমাদের রাজনীতিকরাই করে দিয়েছে, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ করে দিয়েছে, সে তো বাইরে কেউ করে। তাহলে সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং আমাদের রাজনীতিকদেরকে এই বিষয়ে বুঝতে হবে যে আমাদের জনগণের উপরেই আমাদের আস্থা রাখতে হবে, অন্য কারো উপর না। আমার মনে হয় 5ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রাজনীতির মধ্যে এই বোধোদয় হবেন এবং এই সংস্কৃতির চর্চা হবে এবং আমরা আশা করি যারা পরবর্তীতে সরকার গঠন করবেন তারা জনগণের উপর নির্ভর করবেন এবং তারা কখনোই দিল্লির দিকে ওইদিকে তাকিয়ে থাকবেন না। এটা আমাদের একটা বড় ধরনের মনে করি যে একটা পরিবর্তনের সুযোগ এসেছে, আমাদের রাজনীতিকরা সেটা বিবেচনা করবেন। এবং আমাদের এখানে যে সংখ্যালঘু যারা আছে, হিন্দু মাইনরিটি, তারা যে আপনার ইন্ডিয়ার প্রতি তাদের তো এক ধরনের বা অনেকে অভিযোগ করে যে হিন্দুরা এক পা দিয়ে থাকে ভারতের দিকে, এই অভিযোগটা করা হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটার কতগুলো মনস্তাত্ত্বিক কারণ আছে, সেগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি তাহলে একতরফা ব্লেম করা হবে এবং এটা আরো আমরা আসলে প্রবলেমটা সেটেল করতে পারবো না। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া আমাদের 71 সালে মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকা রেখেছে এবং এখানে প্রচুর হিন্দুরা এখানে যুদ্ধে তারা জীবন দিয়েছে এবং অনেকে সেখানে ত্রিপুরাতে বিভিন্ন দেশে সেখানে মুসলিমদের সাথে সেখানে শরণার্থী হয়েছে। হিন্দুরা এটা কৃতজ্ঞতার সাথে দেখে। কিন্তু এখন আমাদের এখানে অনেকের হিন্দু ফ্যামিলি পশ্চিমবঙ্গ সহ অনেকের জায়গায় আছে এবং সমস্যা হচ্ছে আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে যে ভারত সরকার এবং বিজেপি সরকার, তাদের এজেন্ডা, তাদের স্বার্থ আর সাধারণ ভারতের হিন্দুদের স্বার্থ এক না। এবং সেখানকার হিন্দুরা বা মুসলিমরা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু ভারতের বিজেপি সরকার এবং বা শাসক গোষ্ঠী তারা আমাদের বন্ধু হতে পারে না। এখানে আমাদের একটা ছেদ ঘটানো দরকার এবং আমার মনে হয় হিন্দু কমিউনিটির লোকজন, আমাদের বন্ধুরা এই 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে সেটা তারা বোঝার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে রাজনৈতিক দল আছে এখানে বা সংস্থা আছে বিভিন্ন, তাদেরকেও বিষয়টা উপলব্ধি করতে হবে এবং এই সাইকোলজিটা বুঝতে হবে, তাদেরকে এই উপলব্ধি করতে হবে এবং তাদেরকে এই হিন্দুরা কেন ধরেন এগুলো এই চিন্তাটা করছে সেটা এই মনস্তত্ত্বটা খুঁজতে হবে এবং তাদেরকে স্পেস দিতে হবে। আমাদের বড় দল ধরেন, আমি যদি ভুল না হয়ে থাকি, এই যে হিন্দুদের এক পা ভারতে, এই উক্তিটি বা এই উদ্ধৃতি শেখ হাসিনার মুখ থেকে এসেছিল। অনেক আগে। এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে আমি যদি ব্রিটেনের পার্সপেক্টিভে বলি যে এখানে তো আমরাও মাইনরিটি মুসলিম কমিউনিটি, মাইনরিটি জুইশ কমিউনিটি, মাইনরিটি হিন্দু কমিউনিটি ব্রিটেনের প্রেক্ষাপটে, এবং যখনই বৈশ্বিকভাবে কোনো ধরনের বড় দুর্যোগ ঘটে এবং সেখানে যদি ধর্মের সংশ্লিষ্টতা থাকে, সেটি রায়ট হতে পারে কিংবা অ্যান্টি মুসলিম হেইট্রেড হতে পারে কিংবা যে কোনো ধরনের বিষয় যেখানে সাথে রেস এবং রিলিজিয়ন সম্পৃক্ত, আমরা কিন্তু নিজেদের মধ্যে মানে আলোচনা করি, যেটি বাস্তবে হওয়ার সম্ভাবনা যদি খুবই 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 নগণ্য, কিন্তু তারপরে আলোচনা করি যে এই দেশ যদি আমাদেরকে থাকতে না দিয়ে দেশে চলে যাব। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুদের সেই ধরনের কোনো চেতনা আছে কিনা যে এখানে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় ভারতে চলে যাব? না, টোটাল জনগোষ্ঠী সম্পর্কে আমরা এই কথা বলতে পারি না। হয়তো কারোর মধ্যে থাকতে পারে, সেটা হতাশা থেকে হতে পারে বা সেটা কোনো বিশেষ প্রেক্ষাপটে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এখানে হিন্দু জনগোষ্ঠী এটা মনে করে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে কোনো দেশের ধরেন মাইনরিটি, সেটা তাদের সুরক্ষা বা তাদের যে নিরাপত্তা সেটা নির্ভর করে সে দেশের গণতান্ত্রিক পরিবেশের উপর। এখন সেই গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমাদের সংখ্যালঘু বা মাইনরিটিরও ভূমিকা আছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং অপর রাজনৈতিক দলগুলো তাদেরকেও আপনার ধরেন এখানে সেই স্পেসটা দিতে হবে। তো এটা একটা সামগ্রিক বিষয়, এটা নিরাপত্তা বিষয়টা একটা হলো আপনার ধরেন এখানে কনসেপ্টের বিষয় এবং এটা আপনার সাইকোলজির বিষয়। নিরাপত্তা এটা একটা জটিল বিষয়, কে কিভাবে নিরাপত্তা বোধ করে সেটা অনেক বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু সেটা সামগ্রিকভাবে কিন্তু এটা ধরেন ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। অবশ্যই আজকে এখানে আমরা সবাই মিলে একসাথে ধরেন সকল ধর্মের মত পথের মানুষ যদি আমরা একসাথে চলতে পারি, এটা যদি সবাই বিশ্বাস করে, বিলিভ করে, দেন এখানে ধরেন আপনার এই যে নিরাপত্তা, আপনি মনস্তত্ত্বের কথা বলেছেন এবং সেই জন্য আমি প্রশ্নটি করলাম, কারণ এই মনস্তাত্ত্বিক বিষয়টি একমাত্র
যারা ভুক্তভোগী বলি কিংবা যে কমিউনিটি আছে মাইনরিটি কমিউনিটি তারাই বলতে পারবেন। এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগে 2019 সালে তখন লেবার পার্টির একজন লিডার ছিলেন জেরেমি করবিন একজন বামপন্থী নেতা হিসাবে পরিচিত। তখন জুইশ কমিউনিটির নেতৃবৃন্দ চিফ রাবাই বা চিফ ইমাম, জুইশ কমিউনিটির যিনি প্রধান ধর্মীয় ব্যক্তি চিফ রাবাই বলেছিলেন যে যদি জেরেমি করবিন ক্ষমতায় আসেন তাহলে অধিকাংশ জুইশরা ইসরায়েলে চলে যাবে। তারা থ্রেটেন ফিল করেছিলেন, তাদের ধর্মীয় সত্তা কিংবা তাদের ধর্মীয় জীবনযাপন কিংবা জুইশ ধর্মের অনুসারী হিসাবে তারা এই দেশে তাদেরকে নিরাপদ বোধ করতেন না যদি জেরেমি করবিন প্রধানমন্ত্রী হতেন। তো বাংলাদেশের, আমি এই প্রসঙ্গটা এখানেই ধরলাম যে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, এই বিষয়টি আমরা অনেক সময় এড়িয়ে যাই। তো এখন বাংলাদেশের বাস্তবতায় হিন্দুদের এ ধরনের কোনো ধারণা আছে কিনা যে শেখ হাসিনা চলে গিয়েছেন সুতরাং হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, সুতরাং আমাদেরকে দেশান্তরী হতে হবে? না, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে এখানে ধরেন একটা বয়ান এখানে তৈরি করা হয়েছিল গত 15 বছর ধরে যে হিন্দুরা, আওয়ামী লীগ থাকলে হিন্দুরা নিরাপদে থাকবে। তো এবং এটা আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকেও কিন্তু এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, আওয়ামী লীগ না থাকলে হিন্দুরা এখানে বিপন্ন হবে। কিন্তু এই বয়ানটা আসলে এটা সঠিক না, এই কারণে যে গত 15 বছর ধরে যখন আওয়ামী লীগ ছিল তখনই হিন্দুদের উপরে আপনার হামলা হয়েছে। 2 বছর আগে সেখানে কুমিল্লার একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হামলা হয়েছে এবং হিন্দুদের জমি জমা এগুলো আপনি যদি দেখেন সেখানে দখল করার ক্ষেত্রে কিন্তু এরা পিছিয়ে নেই। অতএব হিন্দুরা, আওয়ামী লীগ না থাকলে হিন্দুরা আপনার সংকটে পড়বে এটা ঠিক না। তবে কেউ কেউ এটা বিশ্বাস করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা দেখি যে গত 15 বছর ধরে আরেকটা মাইনরিটির জন্য একটা সর্বনাশ তৈরি করা হয়েছিল, সেটা হলো বিজেপির যে আপনার হিন্দুত্ববাদ, সেখানে তারা এখানে কিছু লোকের মধ্যে আনার চেষ্টা করেছে এবং এটার দ্বারা হয়তো অনেকে ক্রেডিট হতেও পারেন, তাদের কারো কারো হয়তো মনে হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এটা এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখানে মাইনরিটিরা থাকতে পারবে না, এটা ঠিক না। তবে এখন যে অভ্যুত্থানের পরবর্তীতে এখানে যা আমরা সব দল মিলে, সব মত মিলে যে একটা সেখানে নতুন বাংলাদেশ তৈরি করার যে একটা প্রচেষ্টা চলছে, সংস্কার চলছে, এখানে এই বোর্ডটা কাজ করবে না। ধন্যবাদ। এই বয়ানটা আসলে এটা আমরা দেখছি যে এটা একটা তৈরি করা হয়েছিল এবং এটার দ্বারা অনেকে মাইনরিটিরা ক্ষতিগ্রস্ত আমি মনে করি যে। কিন্তু এই দেশটা আমাদের সবারই, এই মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল এবং এখানকার হিন্দু কমিউনিটি সবাই গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা আছে। অসংখ্য ধন্যবাদ। একটা দলের উপর যে নির্ভরশীলতা, সেটা আসলে আমার মনে হয় এটা আত্মঘাতী এবং এটা হিন্দুরা যতটুকু ধরনের একটা দলের প্রতি নির্ভরশীল ছিল এটারও কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। একটু যদি বলি আমি, সেটা হচ্ছে আমাদের খোকন দাস, আমাদের সময় শেষ। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আরেকটি অনুষ্ঠান করব আগামী সপ্তাহে এবং সেখানে আমি আবারও আপনাকে আমন্ত্রণ জানাতে চাই, বিশেষ করে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেটি প্রায়শই আমরা প্রায় অ্যাভয়েড করে থাকি। জনাব সাদি, 30 সেকেন্ডের মধ্যে ভারতের প্রতি আপনার কি উপদেশ থাকবে? ভারতের প্রতি উপদেশ বা পরামর্শ থাকবে, আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই। আপনারা এই যে প্রভুত্ব বা দাদাগিরি এগুলো আপনারা করবেন না, আমরা একসাথে থাকতে চাই প্রতিবেশী হিসাবে, আন্তরিক সম্পর্ক মধ্য দিয়ে আমরা চলতে চাই এবং প্রতিবেশীর যে অধিকার, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে মায়া মহব্বত ভালোবাসা, সেগুলো আমরা চলতে চাই। এবং বাংলাদেশে এখন একটা অভ্যুত্থান হয়েছে, এখন নতুন সিস্টেম, নতুন চিন্তাধারা। আপনারা এটা বাংলাদেশের যুবকদের, ইয়াং জেনারেশনের মনোভাব বা সাইকোলজি যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ, আগের বাংলাদেশে নেই। সুতরাং আমাদের সাথে সেভাবেই আপনারা আচরণ করবেন, আমরা আপনার সাথে প্রতিবেশী আচরণ চাই, আমরা প্রতিবেশী আচরণ করব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খোকন দাস, 30 সেকেন্ডে একই প্রশ্ন আপনার কাছে, ভারতের প্রতি আপনার পরামর্শ উপদেশ। না, আমাদের আহ্বান একটাই যে আমরা বন্ধুসুলভ সম্পর্ক চাই, আমরা ভালো প্রতিবেশী চাই, কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, দুদেশের জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিভিন্ন বাস্তবতা আপনারা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, অনেক কল ছিল, দুঃখিত অনেকগুলি ফোন আমরা নিতে পারিনি। দেখা হবে আগামীকাল বিকেল 4টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।